সুপারি কিলার জাগ্গি। স্যার, একে গুলি করা হয়েছে। স্যার, এই এনভেলপগুলো এর কাছে পেয়েছি। ক্রস দেওয়া। কাজ শেষ করে দাও এই স্ট্রবেরির আর্থার আর উইলসনের শহরে জিপিতে গিয়ে। এটা মনে হচ্ছে একটা ধাঁধা। এটা আবার মার্ডারের কন্ট্রাক্ট না তো? হতে পারে এই ক্রস দেওয়া লোকটার কন্ট্রাক্ট পেয়েছিল এই জাগ্গি। কিন্তু স্যার, এই দুটো ফটো কার? আর এদেরকে খুঁজবো কি করে? এর উত্তর আমরা পাবো উইলসন আর আর্থারের শহরে। স্ট্রবেরি, উইলসন পয়েন্ট আর আর্থার পয়েন্ট। স্ট্রবেরি, মহাবালেশ্বর। আরে এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, এই সরো সরো ওখান থেকে। কেন নিজের জীবন নষ্ট করবে? দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। স্যার, আমরা মহাবালেশ্বর তো পৌঁছে গেলাম, কিন্তু যাদের ছবি আমরা পেয়েছি তাদেরকে আমরা খুঁজবো কি করে? হ্যাঁ স্যার, আর এই সময় মহাবালেশ্বরে তো টুরিস্ট সিজন চলছে, প্রচুর ভিড়ও থাকবে। ওই ফটোর পিছনে কি লেখা ছিল? আর্থার আর উইলসনের শহর। তো চলো আর্থার পয়েন্ট থেকেই শুরু করা যাক। ওখানকার গোলাওয়ালা আর স্ট্রবেরিওয়ালাদের জিজ্ঞাসা করি। স্যার, স্যার আমরা এখান থেকে ফিরবো কবে? খুব শিগগির। বাস এই কেসটা মিটে যাক একবার। কেন, মুম্বাইয়ের কথা মনে পড়ছে নাকি? আরে স্যার, মুম্বাইয়ের কথা তো মনে পড়ছেই, কিন্তু তার থেকেও বেশি মায়ের হাতে স্ট্রবেরি মিল্কশেকের কথা মনে পড়ছে। আচ্ছা, হ্যাঁ স্যার, আন্টির বানানো স্ট্রবেরি মিল্কশেক সত্যিই খুব ভালো খেতে, তাই না? মাটা কার? তোমার। স্যার, মনে হচ্ছে পঙ্কজের খুব খিদে পেয়েছে। যেই খাবারের দোকান দেখছে জিভ থেকে জল পড়ছে, দাড়িটা পুরো ভিজে গেছে। স্যার, একটা কথা বুঝতে পারছি না, ফটোটার পেছনে জিপি লেখা আছে, এই জিপির কি মানে হতে পারে? দেখো, এটা তো জানা গেছে যে আর্থার পয়েন্ট আর উইলসন পয়েন্ট মহাবালেশ্বরেই, ঠিক একইভাবেই জিপি এই মহাবালেশ্বরেই হবে। ওটাও আমরা খুঁজে বের করব। হ্যাঁ স্যার। আচ্ছা, আর্থার পয়েন্টের রাস্তাটা? ও এই রাস্তাটা স্যার, আগে গিয়ে মোড়ের মাথা রয়েছে, ওখান থেকে ডান দিকে। ওটাকে সুইসাইড পয়েন্টও বলে স্যার। সুইসাইড পয়েন্ট? স্যার, আমরা মহাবালেশ্বর তো চলে এসেছি, কিন্তু ওই ফটোতে যে তিনজন রয়েছে ওদেরকে খুঁজবো কি করে? পঙ্কজ, তুমি ছোটবেলায় নিজের বাবা মার সাথে সামার ভ্যাকেশনে কোথাও ঘুরতে টুরতে যেতে? হ্যাঁ স্যার, আমার মা বাবা খুব ভালো, প্রত্যেক বছর নতুন নতুন শহরে যেতাম। আরে তাহলে নতুন শহরে নামি দামি জায়গাতে তো অবশ্যই যেতে। আরে স্যার, ট্যুরিস্টদের কাজটাই তো এইটা। তো সেই রকম এই তিনজনও এখানকার নামি দামি জায়গাগুলোয় ঘুরতে নিশ্চয়ই আসবে। স্যার, যদি এখানকার লোকাল কেউ হয়তো? তাহলে তো আরো ভালো কথা। তাহলে তারা অবশ্যই যাবে এখানকার ফেমাস বরফের গোলা স্ট্রবেরির দোকানে। চলো কাজে নেমে পড়া যাক। এখানকার দোকানদারগুলোকে এই ছবিগুলো দেখানো শুরু করে দেওয়া যাক। আচ্ছা, এদেরকে কি এখানে কোথাও দেখেছেন? এই দেখুন, এই তিনজনকে কোথাও দেখেছেন? বলুন না। এক্সকিউজ মি, আচ্ছা দেখুন তো, এদের আপনি এখানে কোথাও দেখেছেন? আরে সাহেব, এদের দুজনকে তো আমি মৃত্যুর দিন অবধি ভুলবো না। কি? হ্যাঁ,
এমন কি ঘটেছিল এদের সাথে? এই দুজনেই একসাথে কাল আমার দোকানে এসেছিল খেতে। এই যে নিন ম্যাডাম, আপনার সেবায় মহাবালেশ্বরের বরফের গোলা। কি হলো? ওটা ফেলে দিলে কেন? ওই দেখো। চলো পালাও এখান থেকে। আরে ও সাহেব, দাঁড়ান সাহেব, ও সাহেব, আরে আমার টাকাটা দাঁড়ান সাহেব, ও সাহেব, ও সাহেব, দাঁড়ান সাহেব, ও সাহেব। কেন সাহেব, আপনাদের কিছু টাকা বাকি রেখে চলে গেছে নাকি? না না, ব্যাপারটা তা নয়। আচ্ছা, কটা নাগাদ হয়েছিল এসব? আগে কাল তখন এই 12টার আশেপাশে হবে। আচ্ছা, ওরা ঠিক কোন দিকে গিয়েছিল? আগে ওই দিকে পালিয়েছিল, সুসাইড পয়েন্টের দিকে। সুইসাইড পয়েন্ট? হ্যাঁ। আচ্ছা, কত টাকা হয়েছিল ওদের? দুটো গোলা ছিল তো? 60 টাকা হয়েছিল সাহেব। এই নাও। কিন্তু এই আপনি দিচ্ছেন কেন? তুমি রেখে দাও না, দেখা হলে ওদের কাছ থেকে নিয়ে নেব। ধন্যবাদ। দান স্যার, আপনারা এদিকে যেতে পারবেন না। কেন, কি হয়েছে? আসলে ব্যাপারটা হচ্ছে, কাল একটা ছেলে আর একটা মেয়ে এখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল স্যার। স্যার, ব্যাপারটা হচ্ছে আমার চাকরি চলে যাবে, তাই কাউকে ওদিকে যেতে দিচ্ছি না। এখান থেকে ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ স্যার। তুমি এখানে ডিউটিতে ছিলে, তুমি থাকা সত্ত্বেও ওরা দুজন সুইসাইড কি করে করলো? হ্যাঁ, আরে স্যার, আপনারা এমন ভাবে বলছেন যেন পুলিশের লোক। সিআইডি মুম্বাই। সেলাম স্যার, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। ক্ষমার কথা পরে হবে, আগে এটা বলো যে তুমি থাকতে এখানে ওরা কি করে ঝাঁপ দিল? স্যার, আসলে আমি খাবার খেতে গেছিলাম স্যার। তখন কি ডিউটিতে আর কোনো গার্ড ছিল না? না ম্যাডাম, যখন আমি ফিরে এলাম ওরা আমার সামনেই ঝাঁপ দিল। কটার সময় হয়েছিল এটা? এই ধরুন 12টা, 12:30 হবে। আর ঠিক তার একটু আগেই ওরা দুজন ওই গোলাওয়ালার কাছে থেকে এইদিকেই দৌড়ে এসেছিল। তুমি ওদের দুজনের মুখ দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি তো দেখেছিলাম ওদের মুখগুলো। খুব সরল মনে হলো, খুব সরল মনে হলো স্যার। তারা কি এই দুজন ছিল? হ্যাঁ স্যার, এরা দুজনই ছিল, এরা দুজনই ছিল স্যার, আমার চোখের সামনে ঝাঁপ দিয়েছিল। তুমি কোথায় ছিলে যখন ওরা ঝাঁপ দিয়েছিল? কোথা থেকে দেখেছিলে? ওই যে স্যার, ওই যে গাছটা দেখছেন না, ওখানে দাঁড়িয়েছিলাম স্যার। আচ্ছা, যখন ওরা আত্মহত্যা করছিল তখন আশেপাশে তুমি কাউকে দেখেছিলে? না স্যার, আশেপাশে কেউ ছিল না। তোমার ভালো করে মনে আছে তো ওরা দুজনে এখান থেকে ঝাঁপ দিয়েছিল? কেউ ধাক্কা টাক্কা দেয়নি তো ওদেরকে? স্যার, আমি খুব ভালো করে দেখেছি, ওরা নিজেরাই ঝাঁপ দিল স্যার। আচ্ছা, এবার এই লোকটাকে দেখো, একে কি তুমি চেনো? না স্যার, একে তো চিনি না। আর এই লোকটাকে? না, একেও চিনি না স্যার। অদ্ভুত ব্যাপার, এদের সুপারি যাকে দেওয়া হয়েছিল সে ওখানে মরে পড়ে রয়েছে, আর এরা দুজন এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বাকি রইল তৃতীয় ব্যক্তি, একে খুঁজতেই হবে, একেও কেউ মেরে দিতে পারে। সচিন, ওই ফটোর লোকটার ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, দুটো ছেলের ব্যাপারে আমরা জানতে পেরেছি, কিন্তু মেয়েটার ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি স্যার। কোনো ব্যাপার না, ছেলেটার ব্যাপার জানলেই মেয়েটার ব্যাপারে জানা যাবে। ছেলেটার ব্যাপারে কি জানতে পেরেছো বলো? এই দেখুন স্যার, এই ছেলেটা যার নামের আগে ক্রস করা রয়েছে আর এই ধাঁধাটা লেখা রয়েছে, এর নাম রণবীর স্যার। হোটেলের বিজনেস করে। হোটেলের বিজনেস? আচ্ছা। আর ও মহাবালেশ্বরও নিজের একটা হোটেলের ম্যাটারেতেই গিয়েছিল স্যার, দ্য হোটেল গ্র্যান্ড প্যালেস। দ্য গ্র্যান্ড প্যালেস মানে প্রথমেই যে জিপি আছে ওটা গ্র্যান্ড প্যালেসই হবে। আর স্যার এই দেখুন, এই ছেলেটা, এর নাম আরিয়ান, ও মুম্বাইয়ের কলেজ থেকে ফটোগ্রাফির কোর্স করছে স্যার। আর স্যার, কোইন্সিডেন্স তো এটাই যে আরিয়ান এখনো মহাবালেশ্বরেই আছে, ওর ক্লাসমেটদের সাথে কোনো ফটোগ্রাফির প্রজেক্টের জন্যই গেছে। তাহলে ওই অচেনা মেয়েটাও ওখানেই আছে ওই ছেলেটার সঙ্গে, মহাবালেশ্বরে।
হ্যাঁ অভিজিৎ, কি? ও মাই গড। আচ্ছা, যদি কিছু জানতে পারো আমাকে ইনফর্ম করে দেবে। হ্যাঁ, আর একটা কথা, ওই ছেলেটার ব্যাপারগুলো আমরা জানতে পেরেছি, ফ্রেডরিক তোমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ ওকে, আমাকে কিন্তু ইনফর্ম করে যাবে। কি হলো স্যার? অভিজিৎ বলছিল মহাবালেশ্বরে কোনো পয়েন্ট থেকে আরিয়ান আর ওই অচেনা মেয়েটা ঝাঁপ দিয়েছে। এক্সকিউজ মি। ইয়েস স্যার, গুড আফটারনুন স্যার। কতগুলো রুম চাই স্যার? না না, আমাদের কোনো রুম চাই না, অ্যাকচুয়ালি আমরা সিআইডি থেকে। ও বলুন স্যার। মুম্বাই ডিকেএস কলেজের স্টুডেন্টরা আপনার এখানেই আছে না? ওই ফটোগ্রাফি স্টুডেন্টরা? হ্যাঁ ওরা কি আছে এখানে? হ্যাঁ আছে। ওদের ডাকুন তো। 1 মিনিট স্যার, ডেকে দিচ্ছি। হ্যাঁ মঙ্গেশ, ওই ফটোগ্রাফি যারা করে ওই স্টুডেন্টরা আমাদের এখানেই আছে তো? ওদেরকে একটু বলে দাও সিআইডি ওদের ডাকছে। আমরা সিআইডি মুম্বাই থেকে তোমাদের বন্ধু আরিয়ানের ব্যাপারে জানতে চাই। যাওয়ার আগে ওকে কিছু বলেছিল কোথায় যাচ্ছে? ওর তখন লেট হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছিস, কিন্তু কিছু বললো না, বললো এসে বলছি। দেখুন, একটা খারাপ খবর আছে। অ্যাকচুয়ালি কালকে আরিয়ান একটা মেয়ের সঙ্গে আর্থার পয়েন্ট থেকে, মানে ওই সুইসাইড পয়েন্ট যেটা, ওখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। স্যার না, আরিয়ান এটা করতে পারে না। না আপনারা দেখো, তোমরা প্লিজ নিজেদের সামলাও। হ্যাঁ, আরিয়ানের কি কোনো গার্লফ্রেন্ড ছিল? তার ব্যাপারে কিছু বলেছিল তোমাদের কখনো? স্যার, 4 বছর আগে যখন আমরা প্রথমবার মহাবালেশ্বর এসেছিলাম, তখন এখানকার একটা মেয়ের সাথে আরিয়ানের পরিচয় হয়েছিল। ও ওকে খুব ভালোবাসতো, আর ওই মেয়েটাকে ও বিয়েও করতো। ওই মেয়েটা কি এরকম দেখতে? জানি না। আরিয়ান তোমাদের ওর নাম নিশ্চয়ই বলেছে? না, ও সব সময় বলতো যে নাম জানতে হলে তাহলে বিয়ের কার্ডেই জেনে নেবে। ও আচ্ছা, আরিয়ানের সঙ্গে কারোর কোনো ঝামেলা, কোনো শত্রুতা? না স্যার, ওর ব্যবহার অনেক ভালো ছিল, সবার সাথে খুব মিলেমিশে থাকতো। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, আবার দরকার পড়লে তোমাদের ডেকে নেব আমরা। স্যার, আরিয়ানের বডি? না, এখনো বডি পাওয়া যায়নি। এখানকার পুলিশ ওদের খুঁজছে। বডি পাওয়ার পরে, পোস্টমর্টেম হওয়ার পর ওদের পরিবারকে আমরা দিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ওই মেয়েটার বাড়ি এই শহরেই হয়ে থাকে, কেউ না কেউ তো নিশ্চয়ই ওকে চিনবে। খোঁজ নাও মেয়েটার ব্যাপারে। কি রণবীর বোট হাউসের দিকে গেছে? কতক্ষণ আগে? তাহলে স্যার একটা কথা তো পরিষ্কার যে রণবীর বেঁচে আছে, যজ্ঞি ওকে মারতে পারেনি। হ্যাঁ, এখনো মরেনি হয়তো, কিন্তু যে লোকটা এই সুপারি দিয়েছে রণবীরকে মারার, সে যখন জানতে পারবে যে যজ্ঞি মারা গেছে, তখন এই কাজটা সে অন্য কাউকে দিয়ে দেবে। আচ্ছা, ওর ফোন নাম্বারটা দিন প্লিজ। 1175 4215। স্যার, হ্যাঁ, ফোনটা নট রিচেবল বলছে। চলো ওই বোট হাউসে গিয়ে রণবীরের সাথে ওখানেই মিট করি। চন্দ্রকান্ত, পুরো 300 লোকের আয়োজন করতে হবে, কিন্তু মনে রেখো শহরের গণ্যমান্য লোকরা আসবেন। স্যার আপনি চিন্তা করবেন না, 3টের পর সমস্ত ট্যুরিস্ট গাড়িকে এখানে আটকে দেওয়া হবে, আর এই সমস্ত বোট আমরা পেয়ে যাব। আর স্যার, জলের মধ্যে আমরা 100টা বোট দাঁড় করিয়ে রাখবো, যেগুলো পুরো সাজানো থাকবে, আর প্রত্যেক অতিথিকে বিশেষ আপ্যায়ন করা হবে স্যার। তোমার ব্যবস্থাপনায় আমার কোনো সন্দেহ নেই চন্দ্রকান্ত, কিন্তু একটা কথা মনে রেখো, আমার সম্মানের প্রশ্ন। স্যার আপনি চিন্তা করবেন না স্যার। স্যার স্যার আপনার জীবনেরও ঝুঁকি থাকতে পারে স্যার। স্যার স্যার, রণবীর স্যার, স্যার ও স্যার। হ্যাঁ, এখানে সবাইকে এই ছবি দেখিয়ে জিজ্ঞেস করে দেখে কেউ চেনে কিনা।
দেখেছো একে? না দেখিনি। আচ্ছা দাদা, আপনি একে দেখেছেন কোথাও? এ তো বানি। আপনি কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? আসলেও আমার বান্ধবী, আর ওর অ্যাড্রেসটা আমি হারিয়ে ফেলেছি, তাই আমরা ফটো দেখিয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি কি করে চেনেন বাণীকে? আপনি কি ওর আত্মীয়? না না না, আত্মীয় নই। ও আসলে খুব ভালো মেয়ে আর খুব দয়ালু মেয়ে ও। আচ্ছা, ও এমন কি করেছে? আগে আমি খুব গরিব ছিলাম, তখন বানি আর ওর মা দুজনে মিলে আমার মেয়েকে মুম্বাইয়ের স্কুলে ভর্তি করিয়েছিল আর ওর পড়াশোনার খরচও চালিয়েছিল। আজ আমার মেয়ে পড়াশুনো করছে তো সেটা শুধুমাত্র বানি আর ওর মায়ের জন্যই। বা এ তো খুবই ভালো কথা। আচ্ছা, বাণীকে আপনি শেষবার কবে দেখেছিলেন, মানে কবে কথা হয়েছিল? এমনিতে তো সপ্তাহে 2-3 বার দেখা হয়েই যায় ওর সাথে, তবে এইবার 2-3 মাস হয়ে গেছে, ওর কোনো পাত্তাই নেই। ব্যাপারটা কি বলুন তো? দেখুন, আমরা দুঃখিত, কিন্তু বাণীর অ্যাড্রেস হারিয়ে গেছে, এতে দুঃখের কি আছে পঙ্কজ? হ্যাঁ, আচ্ছা, আপনি কি জানেন বাণীর অ্যাড্রেস? হ্যাঁ, ওই পুরনো মহাবালেশ্বরের ওখানে ওর মায়ের একটা দোকান আছে, আর ওই দোকানের পেছনেই তো ওদের বাড়ি। আচ্ছা আচ্ছা, পুরনো মহাবালেশ্বরে? হ্যাঁ, পুরনো মহাবালেশ্বরে। দয়া? হ্যাঁ দয়া, হ্যাঁ হ্যাঁ। কি? আচ্ছা ঠিক আছে, রণবীরের কোনো খবর পেলে তুমি আমায় বলো। কি হয়েছে স্যার? রণবীরের বডিগার্ডকে কেউ গুলি করেছে, আর রণবীরকেও পাওয়া যাচ্ছে না। একটা বডি পেয়েছি। ঠিক আছে, তুলে নিয়ে এসো। স্যার, এই বোর্ড থেকে তো কিচ্ছু পেলাম না। এই হেমন্ত? হ্যাঁ স্যার, এই হেমন্ত, রণবীর স্যারের বডিগার্ড। আর কোনো বডি পাওনি তাই না? না, পাইনি স্যার। যায়নি স্যার। তার মানে রণবীর স্যার বেঁচে আছে তো? সেটা বলা যাবে না, আবার নেমে আরো গভীরে গিয়ে দেখতে হবে। একবার উল্টাও দেখে একে। পেছনের ছিদ্রটা ছোট, আর সামনে যে ছিদ্রটা সেটা বেশ বড়। দেখে মনে হচ্ছে গুলি পেছন থেকে লেগেছে আর সামনে থেকে বেরিয়ে গেছে। নিশ্চয়ই কোনো স্নাইপার দিয়েই মেরেছে একে খুনি। ম্যানেজার বাবু, আচ্ছা হেমন্ত কোথায় দাঁড়িয়েছিল যখন ওর গুলি লেগেছিল? বোটের ওই পাশে ছিল স্যার। বোটের ওই দিকে? পিঠ কোন দিকে ছিল?
ওই পাশেই ছিল স্যার। তার মানে দাঁড়াচ্ছে গুলি যে চালিয়েছিল ঝিলের ওই প্রান্তে ছিল। স্যার, রণবীরের গাড়ি থেকে এই ফাল্টন আর মহাবলেশ্বরের টোল রিসিপ্টটা পেয়েছি। ফাল্টন থেকে মহাবলেশ্বরের মধ্যে? হ্যাঁ স্যার। আচ্ছা, রণবীর ফাল্টন গিয়েছিল নাকি? জানি না স্যার, 2 সপ্তাহ ধরে ছুটিতে ছিলাম, আজই জয়েন করেছি। স্যার, হতে পারে যজ্ঞের খুন রণবীরই করেছে সেলফ ডিফেন্সে। যদি সেলফ ডিফেন্সের জন্যই খুন করে থাকে তো ওর পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু ও সেসব কিচ্ছু না করে নিজের হোটেলের ইনগুরেশনে মেতে উঠেছিল। স্যার, ও হয়তো একটু ভয় পেয়ে গেছিল যে ও নিজে না ফেঁসে যায়। একবার ওই রণবীরকে ধরতে পারি, দেখবে সব সত্যি সামনে এসে পড়বে। ততক্ষণ বরং ওই জায়গাটায় যাই চলো যেখান থেকে হেমন্তকে গুলি করা হয়েছিল। আপনি হেমন্তর লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দিন। ঠিক আছে। আর তোমরা জলে আবার নামো, আরো গভীরে যাও, দেখো ওখানে কিছু পাও কিনা। ঠিক আছে স্যার। আশেপাশে ভালো করে দেখো, দেখো ওই খুনিটার এখানে কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার। স্যার, এই যেই দেখুন, টেনে নিয়ে যাবার ছাপ মনে হচ্ছে। জলের ধার থেকে উপরের দিকে গেছে দেখছি। স্যার, কাকে এভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে? 1 মিনিট। রক্ত পড়ে, টাটকা রক্ত। স্যার, রণবীরের বডিগার্ডের গুলিটা ঝিলের মাঝখানে লেগেছিল। এই রক্ত ওর তো হতে পারে না। না না, এই রক্ত হেমন্তর নয়। স্যার, তাহলে কি এই রক্তটা যে গুলি চালিয়েছে তার? স্যার, কোথাও রণবীর স্যারের কিছু হয়নি তো? স্যার, এটা রণবীর স্যারের মোবাইল। তার মানে রণবীরকেই এখান থেকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, তার মানে রণবীরকে কিডন্যাপ করা হয়েছে। খুনি যদি ওকে মেরেই ফেলতো তাহলে লাশটা এখানেই ফেলে রাখতো, নিজের সাথে নিয়ে যেত না। আগে গিয়ে দেখি চলো। স্যার। হ্যাঁ, স্যার, অক্সিজেন মাস্ক আর এই 2টো সিলিন্ডার পড়ে আছে এখানে। ও, খুনি রণবীরকে জলের ভেতর থেকেই কিডন্যাপ করেছিল। হ্যাঁ স্যার। দুর্দান্ত প্ল্যানিং করেছিল দেখছি। যেই মাত্র ওই বডিগার্ড গুলি খেয়ে পড়ে গেল আর রণবীর জলে লাফ মারল, তার একটু আগে থেকেই একজন 2টো অক্সিজেন মাস্ক নিয়ে জলের মধ্যে অপেক্ষা করছিল। কোনো উপায়ে সে রণবীরকে অজ্ঞান করেছিল। 2টোর মধ্যে একটা অক্সিজেন মাস্ক সে রণবীরকে পরিয়েছিল আর ওকে টানতে টানতে এখানেই তীরে নিয়ে এসেছিল। স্যার, তার মানে এই অপরাধে 2 জন যুক্ত আছে। একজন সেই স্নাইপার যে রণবীরের বডিগার্ডকে মেরেছে, আর দ্বিতীয়জন সেই লোকটা যে জলের মধ্যে রণবীরের অপেক্ষা করছিল। এক্স্যাক্টলি। আর জলের ভেতরে যে লোকটা ছিল সে এমন একজন যে এই এলাকাটাকে আর এই ঝিলটাকে হাতের তালুর মতো চেনে। আর এই এখানকার বোটম্যানদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। চলো, এখানে যতজন বোটম্যান আছে তাদের মধ্যে এমন কেউ আছে কি যে এখানে সকাল থেকে এখনো আসেনি? স্যার, সকাল থেকে তো সবাই এখানে এসেছে।
না স্যার, ওই মুন্না ছাড়া প্রত্যেকেই তো এখানে এসেছে আর সবাই নিজের নিজের বোট চালাচ্ছে। কে মুন্না? ও হচ্ছে দীপকের ভাই, যে দীপকের সব কাজ সামলায়। আচ্ছা, মুন্না। স্যার, এই মুন্না নামের ছেলেগুলো সবসময় এরকম কেন হয়? সেটাও জানতে পারা যাবে। কোথায় থাকে এই মুন্না? সকাল থেকে তো দেখিনি স্যার ওকে। দেখনি মানে? গেলটা কোথায়? স্যার, ও নেশা করে কোথাও ঘুমিয়ে আছে হয়তো। ওই দীপক গ্রামে গেছে, ওর জায়গাতেও কাজ করছে। স্যার, এই মুন্না টাকার লোভে খুনিকে সাহায্য করছে না তো? হতে পারে শ্রেয়া। কোথায় থাকে মুন্না? স্যার, এখানে এই রঞ্জনওয়াড়ি গ্রামে। রঞ্জনওয়াড়ি গ্রাম। এক্সকিউজ মি। আসুন স্যার, কিছু নেবেন? না, কিছু নেব না। আমরা সবিতা দেবীর সাথে দেখা করব, বাণীর মা। আগে মা তো নেই, কিন্তু আমি বাণীর ভাই। বলুন, আর আপনারা? আমরা মুম্বাই থেকে এসেছি, সিআইডি মুম্বাই। সিআইডি মুম্বাই? বাণী মুম্বাইতে আছে নাকি? না, আমি ভাবলাম ওর কিছু খবর এনেছেন, কারণ বাণী গত 2 মাস ধরে নিখোঁজ। এটাই আপনার বোন তো? হ্যাঁ, এই তো বাণী। আর আপনি এনাকে চেনেন? আগে একে তো আমি আগে কখনো দেখিনি। ও কি নিখোঁজ নাকি? এর নাম হলো আরিয়ান। কখনো বাণী কি এর কথা বলেছিল? মানে আপনি শুনেছিলেন এর ব্যাপারে? না, সেরকম তো কিছু শুনিনি। এই ছবিটা দেখুন তো। এটা তো রণবীর। নিশ্চয়ই ওই নিখোঁজ করেছে আমার বোনকে। কেন? রণবীরের সঙ্গে কি বাণীর কোনো সম্পর্ক ছিল? স্যার, বাণী আর রণবীর পরস্পরকে ভালোবাসতো, কিন্তু রণবীর বাণীকে ঠকিয়েছিল, কারণ বাণী এটা জানতো না যে রণবীর বিবাহিত। তারপর কি? বাণী তো ওর সঙ্গে সমস্ত সম্পর্কই ত্যাগ করে। তারপরও রণবীর ওকে ছাড়তে চায় না। তো আপনার মনে হচ্ছে বাণীর 2 মাস ধরে নিখোঁজ, তার পিছনে রণবীরের কোনো হাত আছে? হ্যাঁ স্যার, ওরই হাত রয়েছে। আমরা তো পুলিশে রিপোর্টও লিখিয়েছিলাম স্যার, কিন্তু আমাদের সন্দেহ সেদিনকে পরিষ্কার হলো, যেদিন ওই রণবীরের স্ত্রী নীতা মুম্বাই থেকে এখানে এসে আমাকে হুমকি দিচ্ছিল। ও বলছিল বাণীকে রণবীরের থেকে দূরে রাখো, নাহলে ওকে মেরে ফেলবে। এখানকার পুলিশ রণবীরকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি? হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদ তো করেছিল, কিন্তু তেমন কোনো প্রমাণ পাইনি। স্যার, বাণী ঠিক আছে তো? অ্যাকচুয়ালি আমাদের বলতে খুবই খারাপ লাগছে যে বাণী আর বেঁচে নেই। প্লিজ, আপনি নিজেকে একটু সামলান। স্যার, ছাড়বেন না রণবীরকে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে ছাড়বেন ওকে। দেখুন, রণবীর কিন্তু বাণীকে খুন করেনি। অ্যাকচুয়ালি এই যে আরেকটা ছেলে আরিয়ান, বাণী আর আরিয়ান, এরা দুজনে কালকে সুইসাইড পয়েন্ট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বাণী তো সুইসাইড করতে পারে না স্যার, ও তো খুব সাহসী মেয়ে ছিল, ও এরকম করতেই পারে না। দেখুন, ও নিজের ইচ্ছেতেই আত্মহত্যা করেছে নাকি কেউ বাধ্য করেছে সেটার খোঁজ আমরা নিয়ে নেব। এখন আপনি নিজেকে সামলান, আমরা ওই খুনিদের ছাড়বো না। ধন্যবাদ স্যার। মনে হচ্ছে বাণী রণবীরকে ছেড়ে দিয়ে আরিয়ানের সাথে সম্পর্ক জুড়ে, আর এটা রণবীর জানতে পেরে যায়। সেই কারণেই হয়তো ওদের পিছু নিয়েছিল। রণবীরের স্ত্রী নীতার সঙ্গে দেখা করতে হবে আমাদের মুম্বাইতে গিয়ে। আরে নীতা দেবী, মনে হচ্ছে আমরা অসময়ে এসে আপনাকে ডিস্টার্ব করলাম। হ্যাঁ, অসময়ে এসে তো আপনারা ডিস্টার্ব করছেন, কিন্তু আমি আপনাদের ঠিক চিনতে পারলাম না। আপনাদের পরিচয়? ভালোবেসে আমাদের সবাই সিআইডি বলেই ডাকে। সিআইডি? এই কথাটা কি সত্যি যে কিছুদিনের জন্য আপনি মহাবালেশ্বর গেছিলেন? মহাবালেশ্বর? হ্যাঁ, মহাবালেশ্বর গেছিলাম তো আমি। ওই বাণীর জন্য আমার বিয়েটাই ভেঙে গেছে। রণবীর আমাকে ছেড়ে দিয়েছে, আমিও ওকে ডিভোর্স দিয়েছি। কি? আপনি রণবীরকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ। কিন্তু বাণী তো রণবীরের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে না? আমি নিজে দেখেছি বাণীর কল রণবীরের ফোনে। এই ফোনটা কখন এসেছিল? 1 মাস আগে। ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল কিছু শুনেছো তুমি? আগে না, আমি কিছু শুনতেই পাইনি। রণবীর সবসময় আলাদা হয়ে কথা বলতো, একটু লুকিয়ে। যাই হোক, তোমার জেনে রাখার জন্য বলছি, বাণী আর বেঁচে নেই। ও সুইসাইড পয়েন্ট থেকে ঝাঁপ মেরে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। বাণীর সাথে সাথে
আরো একটা লোক নিজের প্রাণ দিয়েছে। এই লোকটাকে চেনো তুমি? হ্যাঁ, এই ফটো তো আমি রণবীরের কাছে দেখেছিলাম। ও তো মহাবালেশ্বর যাচ্ছিল, একটা কোনো এনভেলপের মধ্যে রেখেছিল। স্যার, জাগির কাছেও তো একটা এনভেলপ ছিল। আচ্ছা, এটা বলো যে এই লোকটাকে কি চেনো তুমি? না, এই লোকটা আবার কে? হয়তো সেই লোকটা যে রণবীরের হাতে খুন হয়েছে। কি? রণবীর কাউকে খুন করেছে? ফ্রেডি, এই রণবীর আর জাগগির কল রেকর্ড বের করো, সব জানতে পারা যাবে। এই যে শোনো, হ্যাঁ এই মুন্না কোথায় থাকে? স্যার এই তো এখানে। এই বাড়িটা? হ্যাঁ স্যার। আরে স্যার, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, তালা দেওয়া রয়েছে। কোনো ব্যাপার না, তালা এক্ষুনি খুলে ফেলবো। রুমটা ভালো করে সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, স্যার এই দেখুন, আলমারি খালি। ও, তাহলে লর্ড বহর গুছিয়ে এখান থেকে পালিয়ে গেছে। স্যার, এটা মনে হয় মুন্নার ছবি। মুন্না, এর একটা ছবি তোলো আর মুম্বাই বিউরোতে পাঠিয়ে দাও, ওখানে পৌঁছলে ধরা পড়ে যাবে। দয়া, আরে ভাই, মুন্না বাড়িতে নেই, ও মহাবালেশ্বর থেকে পালানোর চেষ্টায় আছে। মহাবালেশ্বর থেকে পুনা যাবার পরবর্তী বাস 3 নম্বর লেন থেকে ছাড়বে। স্যার, ওই দেখুন মুন্না। যাবার পরবর্তী বাস 3 নম্বর এই মুন্না, কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিস? এই সেরেছে সিআইডি। ও সচিন, দেখো এগুলো সাধারণ কল রেকর্ড নয়, এটা তো একটা সিঁড়ির মতন সিঁড়ি। এই কেসটার শেষ পর্যন্ত পৌঁছানোর সিঁড়ি। সিঁড়ি? হ্যাঁ, এই দেখো না, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যার মরার কথা ছিল, মানে যাকে মারবার কথা বলা হয়েছে, ওই হত্যাকারীকে মেরে ফেলেছে। আর তার সঙ্গে যে কন্ট্রাক্ট দিয়েছিল তাকেও। হ্যাঁ, একেই তো বলে শিকারীকেই শিকার। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, স্যার আমাকে ছেড়ে দিন। মরতে ভয় লাগছে তো? হ্যাঁ, এবার বল কেন করলি এসব? ছেড়ে দিন স্যার, বলছি আমি। আগে উপরেতে তুলুন স্যার, বলছি আমি, বলছি। আমাকে ক্ষমা করে দিন স্যার। বলছি আমি স্যার, আমাকে অনেক টাকা দেওয়া হয়েছিল রণবীরকে কিডন্যাপ করে লর্ডউইক পয়েন্টে ছেড়ে দেওয়ার জন্য। স্যার, 2 লাখ টাকা। কে দিয়েছে এতগুলো টাকা? আমি জানি না স্যার। জানিস না মানেটা কি? তার মুখ দেখিস না তুই? স্যার, ও যখন দেখা করতে এসেছিল ও ওভারকোট পরেছিল, ওর মুখটাও মাস্ক দিয়ে ঢাকা ছিল স্যার। ও আমাকে এই ছবিটা দিল, আর ছবিটার পেছনে এইটা লেখা ছিল স্যার। বড় মাছটাকে ধরে লর্ডউইক পয়েন্টে নিয়ে আসতে হবে, জানতো? স্যার, এই দুটো হ্যান্ডরাইটিং তো একদম একই রকম। তার মানে যে সুপারিটা দিয়েছিল যজ্ঞের মৃত্যুর পর রণবীরকে মারার দায়িত্ব সে মুন্নাকে দিয়েছিল। আচ্ছা, রণবীরের বডিগার্ড হেমন্ত, ওকে কে মারলো? ওই ভালো মানুষটাই স্যার, যার মুখটা আমি দেখতে পাইনি স্যার। ও খুন করে ঘুরে বেড়াচ্ছে আর তুই ওকে ভালো লোক বলছিস? স্যার, ও আমাকে অনেক বড় লোক করে দিয়েছে, কিছুক্ষণের জন্য হলেও আমাকে অনেক টাকা তো দিয়েছিল। অপরাধী কোনোদিন বড় লোক হতে পারে না, নাজেহাল হয় সে, বুঝেছিস?
আর এই কঠিন সত্যিটা তুই জেলে বসে টের পাবি। একে লোকাল পুলিশ স্টেশনে দিয়ে এসো, ততক্ষণ আমরা লজিক পয়েন্টে যাই দেখি। জানি না রণবীরের কি অবস্থা এখন। চলো। প্লিজ আমাকে ছেড়ে দাও, কেন বেঁধে রেখেছো আমায়? আমি কারোর কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও প্লিজ। কারোর কি ক্ষতি করেছি আমি? কার কি ক্ষতি করেছিস তুই? তুই জানিস তোর জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়েছে ভালোবাসার মিথ্যে নাটক করে? হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছি, ওদেরকে ঠকিয়েছি, কিন্তু আমায় বিশ্বাস করো, আমি বদলে গেছি। আমি বদলে গেছি। যে লোক নিজের স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করে, পরিবারের লোককে ঠকাতে পারে, সে নিজে শুধরায় কি করে? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে ঠকিয়েছি, আমি মেয়েদেরও ঠকিয়েছি, কিন্তু আমি বদলে গেছি। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো, প্লিজ আমাকে যেতে দাও। বদলে যাবি? তাও তুই তুই আমার হাত থেকে আর পার পাবি না। সেই সব মেয়ের জন্য প্রতিশোধ নেব যাদেরকে তুই ঠকিয়েছিস। আজ আমার হাতে মরবি তুই। না না না, দেখো দেখো, আমি আমার কর্মের শাস্তি পাবই, কিন্তু আমাকে হত্যা করে তুমি তোমার হাত নোংরা করছো কেন? আমি এখান থেকে ছাড়া পেয়ে সোজা স্ত্রীর কাছে যাব, পুলিশের কাছে যাব। আমার সমস্ত কর্মকাণ্ড আমি খুলে বলবো ওদের কাছে। আমি যা করেছি, যাদের ঠকিয়েছি, সমস্ত কথা খুলে বলবো। আমি সমস্ত মেয়ের কথা পুলিশকে বলবো, আমার স্ত্রীকে বলবো। প্লিজ আমায় যেতে দাও। 10 পর্যন্ত গুনবো আমি। যদি আমার চোখের সামনে থেকে পালাতে পারিস তো পালা। আরে খোল তো। খোল। পালা, পালিয়ে যা। থ্যাংক ইউ। 2 3 পালা, 4 5 6 7 ওইদিকে। তুমি? আমি তোমায় বলেছিলাম 10 পর্যন্ত গোনা অবধি যদি পালাতে পারো তাহলে ছেড়ে দেব, কিন্তু কি করব, আমার 10 পর্যন্ত গোনাও শেষ হয়ে গেল আর তুমি পালাতেও পারলে না। না না, যা চেয়েছিলাম সেটা তো হয়ে গেল, এবার আমি বেঁচে থেকে কি করব? না, দাঁড়াও। প্রতিশোধ তো তোর জেলে গিয়ে পূরণ হবে বানি। বল কেন করলি এগুলো? রণবীর সবসময় আমায় নিজের টাকা আর পাওয়ারের জোরে পুতুলের মতন আমায় নাচাচ্ছিল, হুমকি দিচ্ছিল আমায়, হুমকি দিচ্ছিল যদি আমি ওর সাথে না যাই আমার মাকেও মেরে ফেলবে। রণবীরের হাত থেকে বাঁচার জন্য তুমি তোমার বন্ধু আরিয়ানের সঙ্গে মিলে একটা প্ল্যান করো, যজ্ঞকে রণবীরের সুপারে দিয়ে দাও, তাই তো? হ্যাঁ,
কিন্তু আমাদের প্ল্যান তো তখনই ফেল হলো যখন ফালটানে রণবীর জাগ্গিকে আমাদের জন্য সুপারি দিয়ে দিল, ডাবল টাকা দিয়ে। আমাদের দুজনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু কোনো এক কারণে জাগ্গি রাজি হয়নি, তাই রণবীর নিজে তাকে মেরে দিয়েছিল। আমি আর আরিয়ান এটা জানতাম না যে রণবীর এখনো বেঁচে ছিল। ওই দিন কোলা খেতে গিয়ে ওকে ওখানে দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ওকে দেখে ভয় পেয়ে আমরা পালিয়ে যাই ওখান থেকে। আরে কি হয়েছে? ওই যে ওই দিকে দেখো। বানি, ও আমাদের বাঁচতে দেবে না। ঠিক আছে, ও আমাদের একসাথে বাঁচতে দেবে না, তাই তো? কিন্তু আমাদের একসাথে মৃত্যুতেও তো বাধা দিতে পারবে না, তাই না? কিন্তু কথায় আছে না, মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসে কেউ মরতে পারে না। আমার সাথেও তাই হয়েছে। আরিয়ান তো মারা গেল, কিন্তু আমি একটা ডালে আটকে গেলাম আর একটা লোক আমায় বাঁচিয়ে নিল। আর তারপর তুমি যখন নতুনভাবে বাঁচার সুযোগ পেলে তখন তুমি ভাবলে তুমি রণবীরের থেকে প্রতিশোধ নেবে। একটা বইয়ে পড়েছিলাম আমি, রিভেঞ্জ ইজ এ ডিশ দ্যাট ইজ বেস্ট সার্ভ কোল্ড। এই জন্য আমিও একটা প্ল্যান বানালাম। ভাবলাম যেই কষ্টটা ও আমায় দিয়েছিল আর অন্যান্য মেয়েদের দিয়েছিল, সেই কষ্ট ওকেও আমি দেব। কিন্তু তুমি বোধহয় আইনের সেই বইটা পড়োনি যার প্রত্যেকটা পাতায় লেখা আছে যে আসল প্রতিকার প্রতিশোধের মধ্যে দিয়ে নয়, আইনের মাধ্যমে শাস্তির মধ্যেই হয়। এই পথ অবলম্বন করার আগে একবারও নিজের মায়ের কথা মনে পড়লো না? কিন্তু এখন আর ভেবে লাভ নেই। তুমি যে রাস্তা বেছেছো তাতে তুমিও রণবীরের থেকে কম বড় অপরাধী নও। তুমি কি শাস্তি পাবে সেটার সিদ্ধান্ত এবার আদালত নেবে।